তো কি অবস্থা সবার, ওয়েলকাম টু গুরু অন শোস। তো আমি আজকে ক্রিস্টোফার নোলানের নতুন মুভি দি অডিসি এই মুভিটার একটা রিভিউ দিব আপনাদের কাছে। এই মুভি ভালো দিক খারাপ দিক সবকিছু নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। ক্যারেক্টার থেকে শুরু করে মুভি স্টোরি এভরিথিং আপনাদের সাথে আলোচনা করা হবে এবং লাস্টে আমি এই মুভির একটা ফাইনাল ভার্ডিক্ট দিব যে মুভিটা আসলে কেমন হয়েছে, এটা কি একটা ওভাররেটেড মুভি নাকি একটা মাস্টারপিস মুভি, এই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো আমার নাম সামি, আমি মুভিজ এন্ড সিরিজ নিয়ে হাবিজাবি কথা বলি। সো লেটস গেট দ্য ভিডিও স্টার্টেড। তো ফার্স্টে এই মুভিটার স্টোরিটা নিয়ে কথা বলা যাক। তো মুভিটার স্টোরিটা বেসিক্যালি দি অডিসি, হোমারের যে দি অডিসি পোয়েমটা আছে ওইখান থেকে নেওয়া হয়েছে, আপনারা হয়তো সবাই জানেন। তো এই মুভিতে যে জিনিসটা দেখা যায়, ট্রোজান ওয়ারের পর অডিসিয়াস এবং তার সৈন্য দলবলরা মিলে এখন তাদের বাড়ি যাওয়ার পালা হয়েছে। বাট এই বাড়ি যাওয়াটাই বলতে গেলে তাদের কাল হয়ে দাঁড়াইছে, কারণ যখন তারা বাড়ি ফিরতে যায় তখন তাদের সামনে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত সব স্ট্রাগল ফেস করতে হয়। কিভাবে তারা এত স্ট্রাগল করে বাড়ি ফিরলো এই জিনিসটা বলতে গেলে মুভিতে দেখানো হয়। এই মুভির স্টোরিটা কিন্তু ক্রিস্টোফার নোলানের প্রিভিয়াস কিংবা বাকি যে মুভিগুলো আছে যে কমপ্লেক্স স্টোরি টেলিং দেখাইছে, এইবারে মুভিটার স্টোরিটা কিন্তু তেমন একটা কমপ্লেক্স না। তারপর আপনাদের কিছু জিনিস পড়াশোনা করে যাইতে হবে। তো বেসিক্যালি প্রথমে যে জিনিসটা করতে হবে, আপনাদের চ্যাট জিবিটিতে গিয়ে আপনারা যদি হোমারের দ্য অডিসি লিখে বলেন যেটা সামারি দিতে, যেটুক সামারি দিবে ওইটুক জানাই এনাফ। এবং কিছু ক্যারেক্টারের সম্বন্ধে যদি আপনারা এক লাইন করে জানে যান তাহলেই এনাফ হবে। কি কি ক্যারেক্টার সম্বন্ধে জানতে হবে এই জিনিসটা আমি ডেসক্রিপশনে লিখে দিব। আরেকটা জিনিস করতে পারেন, 2004-এর ব্র্যাড পিটের যে ট্রয় মুভিটা আছে ওই মুভিটা আপনারা দেখে যাইতে পারেন। তো এখন আসি স্টোরিটা কেমন লাগলো আমার কাছে। ভাই এই মুভি স্টোরিটা আমি বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত একদম পুরো অ্যাবসলিউটলি এনজয় করছি। ক্রিস্টোফার নোলানের যে লাস্ট যে মুভিগুলো আছে না, যেমন ওপেনহাইমার, টেনেট, ডানকির্ক, এই মুভিগুলোতে যদি আপনারা একটু খেয়াল করে পর্যবেক্ষণ করেন তাহলে আপনারা দেখবেন যে ইমোশন জিনিসটা একেবারে নাই বললেই চলে। বাট দিস টাইম নোলেন চাচা এই দি অডিসি মুভিটাকে পিওর র ইমোশন দিয়ে ভরপুরভাবে সুন্দর করে বানাইছে বলতে গেলে। স্টোরিতে যে অডিসিয়াসের যে জার্নিটা দেখায়, জার্নিটা আপনারা দেখে একদমই বোর ফিল করবেন না। সে এই জার্নির পথে যে প্রবলেমগুলো ফেস করে এই প্রবলেমগুলো আপনারা বলতে গেলে ট্রুলি খুব ভালো মতো ফিল করতে পারবেন। স্টোরিটা ওই ক্রিস্টোফার নোলানের অন্যান্য মুভিগুলোর মতোই ওই টাইমলাইন শিফটিং করে করে দেখায় আর কি, নন লিনিয়ার স্টোরি টেলিং বলে যেটাকে, ওইভাবে দেখায়। বাট আপনারা বুঝবেন কি হচ্ছে, কখন কি হচ্ছে, এই জিনিসগুলো খুব ভালো মতোই বুঝবেন। আমার এই মুভি ভাই সবথেকে ফেভারিট সিকোয়েন্স ছিল ওই ট্রোজান ওয়ার সিকোয়েন্সটা, যেখানে দেখায় যে ওই ঘোড়াটার ভিতরে সব সৈন্যগুলা কিভাবে একসাথে গালাগাদি হয়েছিল। তারপর ঘোড়াটাকে ভিতরে ঢুকায় অ্যান্ড রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পর সবাই মিলে নেমে কিভাবে অ্যাসাসিনেশন গুলো করে, ওইটা ভাই একদম দেখবার মতো ছিল। পুরো একটা সাসপেন্সফুল মোমেন্ট ছিল ওই জায়গাটা, বলতে গেলে আপনাদেরকে একদম সিটের এজে ধরে রাখবে। দেন আমার সাইক্লপস যে আসে, সাইক্লপসের সিকোয়েন্সটা আমার খুব ভালো লাগছে। ওইখানে একটু হরর একটা ফিল পাবেন আপনারা। এবং যেই সিকোয়েন্সটার কথা না বললেই হয় না সেটা হলো যে একদম লাস্টে অডিসিয়াসের যে ঘরে ফিরে আসা, মানে বাসায় ফিরে আসার যে সিকোয়েন্সটা, ভাই ওইটা বলতে গেলে পিওর গুজবাম্প ছিল। তাছাড়া এই মুভিতে আরো একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হলো অডিসিয়াসের যে রিমোর্স এবং গিল্টিনেস যে জিনিসটা দেখানো হয়েছে, সে যে বুঝতে পারে যে এই ট্রোজান যুদ্ধটা এবং এই জার্নিটা তাকে আসলে পেইন, লস আর সাফারিং ছাড়া বলতে গেলে আর কিছুই দেয়নি। এই জিনিসটা নিয়েও যদি আপনারা খুব ডিপলি চিন্তা করেন তাহলেও আপনাদের খুব ভাবাবে বলতে গেলে। সো স্টোরি নিয়ে যদি কথা বলি ভাই, ইটস এ অ্যাবসলিউট মাস্টারপিস স্টোরি টেলিং টু মি। আমার এটা নিয়ে কোনো কমপ্লেন নাই বলতে গেলে। তো এখন মুভি ক্যারেক্টার এবং অ্যাক্টরদের পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। তো প্রথমে যে ক্যারেক্টারটা নিয়ে কথা বলবো সেটা হলো অডিসিয়াস। এই ক্যারেক্টারটা প্লে করে ম্যাট ডেমন। এন্ড আমি বলবো যে ভাই এই মুভিতে সবচেয়ে বেস্ট পারফরমেন্স এবং সবচেয়ে ভালো অ্যাক্টিং করছে হলো গিয়ে ম্যাট ডেমন। ওর অ্যাক্টিং সত্যি মুভিতে দেখার মতো ছিল। সেকেন্ডে যার অ্যাক্টিং আমার খুবই ভালো লাগছে সেটা হলো অ্যানি হ্যাথাওয়ে। সে বলতে গেলে পেনেলোপি ক্যারেক্টারটা প্লে করছে, সেও খুবই সুন্দর অ্যাক্টিং করছে। মানে আমি বলবো যে এই ম্যাট ডেমন আর হলো অ্যানি হ্যাথাওয়ে এই দুজনের কাঁধের উপর চড়েই মুভিটার পারফরমেন্স গেছে বলতে গেলে। এরপর ভাই যে অ্যাক্টরদের নামগুলো বলবো আমি, ভাই ওদের অ্যাক্টিং দেখে আমি বলতে গেলে পুরাই হতাশ। ফার্স্টেই আসি টম হল্যান্ড, স্পাইডারম্যান। টম হল্যান্ড এই মুভিতে টেলামেকাস মানে অডিসিয়াসের ছেলে যে রোলটা, ওই রোলটা প্লে করে। ওকে সত্যি কথা বলতে এই ক্যারেক্টারের জন্য তো মানাই নেই। তাছাড়াও এর অ্যাক্টিং ভাই কি বলবো ভাই, মানে মাশাআল্লাহ, মানে বলার কিছু নাই বলতে গেলে। এখানে এরকম একটা সিকোয়েন্স আছে যে টম হল্যান্ডকে একটু লাউড অ্যাক্টিং করতে হয়, ওইটা দেখে ভাই আমি বলতে গেলে আরেকটু হলে থিয়েটারে হাইসা দিতাম। মানে আমার কাছে মনে হচ্ছে ভাই এর চেয়ে জঘন্য পারফরমেন্স আর কি হইতে পারে। পুরো মুভিতেই বলতে গেলে ওর পারফরমেন্স ওকে ওকে ছিল, কয়েকটা জায়গায় একেবারেই বিচ্ছিরি পারফরমেন্স দেখাইছে। সো বলতে গেলে একদমই মানায় নেই ওকে এই রোলের জন্য। দেন আসি রবার্ট প্যাটিনসনের কাছে। ভাই রবার্ট প্যাটিনসনকে এই মুভিতে ভিলেন হিসেবে দেখাইছে, অ্যান্টোনিওস এর ক্যারেক্টারটা প্লে করছে সে। বাট ভাই আমি বলবো যে তারে একদমই মুভিতে ভিলেন ভিলেন একদমই লাগে নাই। মানে বলতে গেলে এই পুরো ক্যারেক্টারটাই ওয়েস্ট হয়েছে এই মুভিতে। তারপর আরো ক্যারেক্টার আছে লুপিতা নিয়ং, দেন ওই যে এলিয়ট পেজ, এদের ব্যাপারে একটু পরে আসি। আমি যখন কন্ট্রোভার্সি
কন্ট্রোভার্সি গুলো নিয়ে ডিসকাস করবো তখন এদের ব্যাপারে বলবো। বাই দ্য ওয়ে লুপিতা কিন্তু এখানে এই মুভিতে ২ টা ক্যারেক্টার প্লে করে। একটা হলো গিয়ে হেলেন, আরেকটা হলো গিয়ে হেলেনের বোন ক্লাইটুমেনস্ট্রা সামথিং আমি ভুল উচ্চারণ করতে পারি। তো একই রোল মানে দুজনকেই মানে সিমিলার দেখায় মানে যমজ বোন দেখায় আরকি দুজনকে। একজন মেলানিউসের ওয়াইফ, একজন আগামেমননের ওয়াইফ। তো আপনারা থিয়েটারে গিয়ে এটা নিয়ে কনফিউজ হয়ে যেতে পারেন। তো আগে আমি বলে রাখলাম। আর আর্চেলিস ক্যারেক্টারটা এলিয়ট পেজ প্লে করে নাই। ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এটা আপনাদেরকে জানায় রাখলাম। মানে সত্যি কথা বলতে কি এই মুভিতে ম্যাট ডেমন আর অ্যানি হ্যাথওয়ে ছাড়া আমার কারোই পারফরম্যান্স তেমন একটা চোখে পড়ার মতো লাগে নাই। তো এখন এই মুভিটার নেগেটিভ সাইড গুলা নিয়ে একটু কথা বলা যাক। তো ফার্স্টে এই মুভিকে ঘিরে যে কন্ট্রোভার্সি গুলো হয়েছে ওগুলা নিয়ে একটু কথা বলি। লুপিতা নিয়োঙ্গকে যে এখানে হেলেন হিসেবে কাস্ট করা হয়েছে এটা কি কতটা ঠিক করছে এই জিনিসটা নিয়ে একটু বলি। দেখেন ভাই এই মুভিটা দেখার আগে আমি ট্রয় মুভিটা আবার রিওয়াচ করে গেছি। অ্যান্ড আমি ChatGPT বলেন ইভেন বিভিন্ন সোর্স থেকে এটাও জানার ট্রাই করছি যে হেলেন আসলে দেখতে কতটা সুন্দর ছিল এবং ওইখানে খুব ভালো মতো ডিসক্রাইব করে বলছে যে হেলেন ইনক্রেডিবলি সুন্দর ছিল। মানে অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি হেলেনকে বলা হয়েছে এক্সট্রা অর্ডিনারি বিউটিফুল লেডি। তো এখন আপনারাই বলেন এই জায়গায় যদি ক্রিস্টোফার নোলান লুপিতাকে কাস্ট করে তাহলে কেমন লাগে জিনিসটা? তারপর এলিয়ট পেজকে আর্চিলিসের জন্য ইয়ে করে নাই, তাকে কাস্ট করে নাই। বাট আমি বলব যে ভাই মুভিতে তাকে বলতে গেলে জোর করেই ঢুকানো হইছে। মানে তার দরকার ছিল না। তার বদলে অন্য অ্যাক্টরকে নেওয়া যাইত। মানে ক্রিস্টোফার নোলান যে কি খায় এই মুভি কাস্টিং করছে আমি এটা এখনো বুঝে পাইতেছি না। ক্রিস্টোফার নোলান বি লাইক ভাই আচ্ছা টম হল্যান্ড এখন স্পাইডারম্যানের জন্য ফেমাস হইছে সো তাকেও কাস্ট করে নিই। রবার্ট প্যাটিনসনকে আগেও মুভিতে নিছি অ্যান্ড সেও অনেক ফেমাস একজন অ্যাক্টর সো তাকেও নিয়ে নিই। এলিয়ট পেজ ভাই আমার বন্ধুর আ জামাই না বউ যেটাই হোক ওরেও আমার নিতে হবে এই মুভিতে সো ওরেও নিয়ে নিই। সো এরকম টাইপের এক অবস্থা হইছে তার। মানে ক্রিস্টোফার নোলান এই লোকটা কাস্টিং মাথা দিয়ে না বেসিক্যালি ওর মনে যারে ধরছে তারই নিয়ে নিছে। তার মতো একটা রেপুটেড ডিরেক্টরের কাছে সত্যি আমি এই জিনিসটা একদমই আশা করি নাই। তারপর এই মুভি আরেকটা কন্ট্রোভার্সি ছিল যে এই মুভিতে কেন মডার্ন ইংলিশ ইউজ করা হয়েছে যেখানে মুভি স্টোরিটা বলতে গেলে পুরান আমল আগেকার দিনের স্টোরি দেখানো হইছে। ওয়েল আমার কাছে না এই জিনিসটা তেমন একটা বদার করে নাই বলতে গেলে, হ্যাঁ? বাট হ্যাঁ, এই মুভিটা দেখার পর কারো কাছে যদি এই জিনিসটা বদার করে, তাহলে আমি বলব ইটস অ্যাবসোলিউটলি লজিক্যাল। কারণ আপনে পুরান আমলের স্টোরি দেখাইছেন। ওখানে দেখাচ্ছে যে সবাই সোর্ড নিয়ে তলোয়ার অ্যান্ড ওই হাবিজাবি স্টাফ আগেকার আমলে মানুষ যেগুলো নিয়ে যুদ্ধ করতো ওগুলো দেখাইতেছেন। অ্যান্ড এট দ্য সেম টাইম মডার্ন ইংলিশ ইউজ করতেছেন। লেটস গো, মমি, ড্যাডি এই ধরনের জিনিস ইউজ করতেছেন। তাহলে সত্যি এইটা বলতে গেলে কন্ট্রোভার্সি হওয়ার মতোই একটা বিষয়। তারপর এখানে একটা নেগেটিভ পয়েন্ট নিয়ে একটু বলি এই মুভি সেটা হলো যে অ্যাকশন সিকোয়েন্স নিয়ে, হ্যাঁ? লাস্টে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে ম্যাট ডেমনের। ওই অ্যাকশন সিকোয়েন্সটা না আমি বুঝলাম না যে ক্যামেরাটা বারবার শিফটিং করতেছে এদিক ওইদিক, এদিক ওইদিক। আমি চিন্তা করলাম যে ভাই মানে এখনকার যুগে আসে যদি এরকম বারবার ক্যামেরা শিফট করে এরকম একটা অ্যাকশন দেখায় তাহলে ভাই জিনিসটা কেমন দেখায়? হ্যাঁ, আমরা এমন একটা যুগে বাস করতেছি যেখানে জন উইক লেভেলের অ্যাকশন দেখে ফেলছি আমরা। আমি বলতেছি না যে ভাই ওই মুভির মতো অ্যাকশন হইতে হবে বাট এট লিস্ট হলেও একটা স্ট্যান্ডার্ড তো মেইনটেইন করতে পারতো। বাট হ্যাঁ, ওই জায়গার অ্যাকশনটা আমার একদম ভালো লাগেনি। আরো বেটার করতে পারতো ওই জায়গার অ্যাকশন। এমনিতেই ডার্কিশ এনভায়রনমেন্ট তার মধ্যে আবার ক্যামেরাটারে এতবার মুভমেন্ট করছে। তো ইয়েস, এই মুভির মধ্যে আমি অনেক নেগেটিভ জিনিস খুঁজে পাইছি অ্যান্ড এই মুভি নিয়ে যে কন্ট্রোভার্সি গুলা উঠছে ওগুলোকে আমি সত্যি লজিক্যাল মনে করি। তো এখন লাস্ট এবং ফাইনাল কথায় আসি যে মুভিটা একটা মাস্টারপিস মুভি হইছে নাকি একটা ওভাররেটেড মুভি হইছে। ওয়েল ফর শিওর বাই মাই ওপিনিয়ন এই মুভিটা কোনো মাস্টারপিস মুভি না। এটা একটা ইনক্রেডিবলি অসাম একটা ফিল্ম আমি বলবো যে বাট ভাই এই মুভিটা কোনোভাবে আমি মাস্টারপিসের কাতারে ফেলতে পারতেছি না জাস্ট বিকজ অফ দ্য কাস্টিং। ভাই কাস্টিংটা যদি একটু ভালো করতো ভাই তাহলে আমি নিঃসন্দেহে মুভিটা মাস্টারপিসের কাতারে ফেলাই দিতাম। মুভিটা ওভাররেটেড নাকি? আমি বলব যে ইয়াস স্লাইটলি ওভাররেটেড। কারণ এই মুভিটার রেটিংটা যদি এমন হইতো যে ডার্ক নাইট লেভেলের রেটিং তাহলে আমি মানতাম যে না ঠিক আছে। বাট এই মুভিটা নাকি ক্রিস্টোফার নোলানের সবথেকে হাইয়েস্ট রেটেড ফিল্ম যেটা ভাই আমার সত্যি ডাউট আছে। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাই মুভিটা আমি পকেটের টাকা খরচ করে থিয়েটারে দেখতে যাবো নাকি? আমি বলব ইয়েস অবশ্যই আপনারা দেখে আসেন থিয়েটারে। দো এই মুভিতে কোনো ধুম-ধাড়াক্কা ওরকম অ্যাকশন সিকোয়েন্স নাই কিংবা ওরকম ওই আউটস্ট্যান্ডিং ভিজুয়াল কিছু নাই। আমাদের দেশে ভাই 70 মিলিমিটার আইম্যাক্স থিয়েটার নাই যে ওইরকম লেভেলের ভিজুয়ালস পাবেন। কিন্তু তাও আমি বলব যে থিয়েটারে আপনারা দেখেন কারণ এই মুভির সাউন্ড অস্থির। যদি ডলবি সাউন্ডে দেখতে পারেন, ডলবি অ্যাটমস সাউন্ডে দেখতে পারেন তাহলে বলব যে অবশ্যই এই জিনিসটা দেখে আসেন। তাছাড়া আমি তো আগেই বললাম এই মুভির একটা
অস্থির স্টোরি আছে, অস্থির এভাবে স্টোরি টেলিংটা করছে। এই জিনিসটাও থিয়েটারে সবাই মিলে একসাথে ফিল করা, সবাই মিলে একসাথে এক্সপেরিয়েন্স করার মতো একটা স্টোরি। স্পেশালি আমি যে আগেই বললাম যে লাস্টে যে গুজবাম্প একটা মোমেন্ট আছে, ওইটা যখন থিয়েটারে দেখাচ্ছিল ভাই, থিয়েটারে সবাই চিল্লায় উঠছিল। সো ইয়েস, আপনারা অবশ্যই মুভিটা থিয়েটারে সবাই মিলে যান, ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন। তেমন ওরকম কোনো অ্যাডাল্ট টাইপ সিন নাই, কিছু নাই। সবাই মিলে এক্সপেরিয়েন্স করার মতো একটা মুভি। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের সবার আমার এই ভিডিওটা ভাল লাগছে। ভিডিওটা ভাল লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে, ওই পেজটাও চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন। টিল দেন, টাটা।